ক্লাস 7-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার আজকে আমরা প্রথম স্কুলটা 196 পেজের স্কুল, সেটা হলো আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল। এটা আমরা সম্পূর্ণ সমাধান করব ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের পোর্শনটা। প্রথম যে প্রশ্নটা আছে, কোন ধরনের প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়? এটা মনে রাখতে হবে। এটা যে উত্তরটা হবে সেটা হলো নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন। তারপরে উপচ্ছায়া কাকে বলে? উপচ্ছায়া, দেখো এই উত্তরটা এরকম ভাবে তোমরা পরীক্ষায় লিখবে। উপচ্ছায়া কাকে বলে? একটি বিস্তৃত আলোকউৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে সৃষ্ট প্রচ্ছায়ার চারপাশে অপেক্ষাকৃত কম অন্ধকারাচ্ছন্ন যে অংশটি থেকে উৎসটাকে আংশিক দেখা যায় তাকে আমরা কি বলবো? তাকে উপচ্ছায়া বলবো। 3 নম্বর প্রশ্নটা হলো, আপাতিত রশ্মি প্রতিফলকের সঙ্গে 60 ডিগ্রি কোণে থাকলে প্রতিফলন কোণ কত হবে? অর্থাৎ আপাতিত রশ্মি এইটা প্রতিফলকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে, এটা হলো 60 ডিগ্রি, তাহলে এটা হলো অভিলম্ব, তাহলে পুরোটা হলো 90 ডিগ্রি। 90 থেকে এই 60টা বাদ দিলে তাহলে এইটুকু পোর্শন 30 ডিগ্রি পড়ে থাকবে, তাহলে এইটুকু হলো তোমার 30 ডিগ্রি। আমরা জানি আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়, তাহলে আপাতন কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণ কত হবে? প্রতিফলন কোণ 30 ডিগ্রি হবে। তাহলে উত্তরটা কি হবে? প্রতিফলন কোণের মান কিন্তু 30 ডিগ্রি হবে। 4টা চুম্বকের যে কোনো দুটি ধর্ম লেখো। এটা তোমরা টেক্সট বই অবশ্যই পেয়ে যাবে, তবুও বলে দিচ্ছি তোমাদেরকে। চুম্বকের দিকদর্শী ধর্ম আছে। দিকদর্শী ধর্ম বলতে চুম্বককে যদি বাধাহীনভাবে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে চুম্বক উত্তর দক্ষিণ দিক বরাবর মুখ করে থাকবে, এটাই বলা হয় চুম্বকের দিকদর্শী ধর্ম। আর চুম্বকের আকর্ষণ বিকর্ষণ ধর্ম আছে, মানে যখন দুটো সমমেরুর চুম্বক কাছাকাছি আসবে তখন সেটা হলো বিকর্ষণ করবে, আর বিপরীত মেরুর যখন দুটো চুম্বক যখন কাছাকাছি আসবে তখন আকর্ষণ করবে। অর্থাৎ বলতে চাইছি, যখন এন মেরু এস মেরু পরস্পর কাছাকাছি, একটা চুম্বকের এন মেরু অন্য একটা চুম্বকের এস মেরু যখন কাছাকাছি আসবে তখন এটা আকর্ষণ করবে। একটা চুম্বকের এন মেরু অন্য একটা চুম্বকের এন মেরু কাছাকাছি আসবে তখন বিকর্ষণ করবে। অর্থাৎ সমমেরু পরস্পরকে, এক কথায় বললে আমরা বলতে পারি সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। একটি জ্বলন্ত বাল্বের তাপ আলোক শক্তির উৎস কোন শক্তি? এটা অবশ্যই তড়িৎ শক্তি। কি লিখবো? এটা তড়িৎ শক্তি। রংধনু সৃষ্টির কারণ হলো আলোর, এটা প্রথম বিচ্ছুরণ। আলোর কোন ধর্ম? বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ হলো রংধনু সৃষ্টির কারণ। তারপরে 2-এর দাগের 1-টা, আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না দেয়াল, আয়না, কাগজ, কাপড়। এটা তোমরা করবে অবশ্যই আয়না করবে, কারণ আয়নায় নিয়মিত প্রতিফলন পায়, তাহলে বিক্ষিপ্ত প্রতিফলন আয়নায় পায় না। চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনা ঘটে সেটা হলো আবেশ ঘটে। আকর্ষণের পূর্বে
বিকর্ষণ নয়, আকর্ষণ বিকর্ষণ নয়, আকর্ষণ নয়, এটা আবেশ ঘটবে। তারপরে কোনটি জীবাশ্ম জ্বালানি? বায়ুশক্তি, সৌরশক্তি, পেট্রোলিয়াম, পারমাণবিক শক্তি। তাহলে মনে রাখতে হবে বায়ুশক্তি, সৌরশক্তি, পারমাণবিক শক্তি এগুলো জীবাশ্ম জ্বালানির মধ্যে পড়ছে না, এগুলো হলো অপ্রচলিত শক্তি। তাহলে আমরা যেটা হলো জীবাশ্ম জ্বালানির মধ্যে যেটা পড়বে সেটা হলো পেট্রোলিয়াম। তাহলে এটা হলো সি। তড়িতে সুপরিবাহী পদার্থ হলো রবার, প্লাস্টিক, তামা, কাঠ। এটা অবশ্যই যে কোনো ধাতব পরিবাহী হবে। এখানে ধাতব পরিবাহী বলতে তামা বলছে, তাহলে তামাটা হবে। তারপরে তো 3-এর এরটা চিত্র ক্যামেরা উল্টো প্রতিকৃতি গঠন করে। এটি কি প্রমাণ করে? এটা প্রমাণ করে আলো সরলরেখায় যায়। এটা কি প্রমাণ করে? আলো সরলরেখায় যায়, এটা প্রমাণ হয়। আর বিয়ের প্রশ্ন আছে সমতল দর্পণ থেকে বস্তু দূরত্ব 50 সেন্টিমিটার। তাহলে বস্তু এবং প্রতিবিম্বের দূরত্ব কত? দেখো এখানে বলা আছে, তাহলে সমতল দর্পণ থেকে বস্তু দূরত্ব 50 সেন্টিমিটার। তাহলে আমরা জানি সমতল দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব বস্তু দূরত্বের সমান হবে, তাহলে সেটাও 50 হবে। আমাকে বার করতে বলেছে বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে দূরত্ব। তাহলে বস্তু দূরত্ব এটা, প্রতিবিম্ব দূরত্ব এটা। তাহলে এখান থেকে দূরত্ব অর্থাৎ বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব 50 প্লাস 50। তাহলে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? 50 প্লাস 50 অর্থাৎ 100 সেন্টিমিটার হবে। আমরা লিখতে পারবো এটা 100 সেন্টিমিটার। তারপরে 4-এর একেরটা চৌম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি? মনে রাখতে হবে চৌম্বক দৈর্ঘ্য সমান 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। চুম্বক দৈর্ঘ্য সমান 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। এর পরের একটা পার্ট দেওয়া আছে, জ্যামিতিক দৈর্ঘ্য বলা আছে চৌম্বক দৈর্ঘ্য কত হবে। তাহলে জ্যামিতিক দৈর্ঘ্য কত? 9 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে 9 ইন্টু 0.85, এটা গুণ করলে যেটা আসবে 7.65 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল। 2-এরটা গৃহে বৈদ্যুতিক বর্তনী নিরাপত্তার জন্য কি ব্যবহার করা হয়? মনে রাখতে হবে গৃহে বৈদ্যুতিক বর্তনী নিরাপত্তার জন্য ফিউজ তার আমরা ব্যবহার করি। কি ব্যবহার করি? ফিউজ তার আমরা ব্যবহার করি। তারপরে 2টি বাল্ব, 2টি ব্যাটারি, একটি বৈদ্যুতিক সুইচ, কিছুটা বৈদ্যুতিক তারের সংযোগে একটি বদ্ধ বর্তনীর ছবি অঙ্কন বা চিত্র অঙ্কন করতে বলছে। তাহলে এই দুটো হলো বাল্বের চিত্র, আর এই দুটো হলো আমাদের বলা আছে ব্যাটারি, আর এটা সুইচের চিত্র। তাহলে এবি হলো বাল্ব, সিডি এই দুটো আমরা বলবো ব্যাটারি, আর ইটা হলো সুইচ। আর পরিবাহী তারটা পরিবাহী তার, তাহলে পিটা হলো পরিবাহী তার। তাহলে ছবি আঁকা হয়েছে। 3 নম্বর প্রশ্ন যেটা বলা আছে সেটা হলো পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কি? এটা মনে রাখতে হবে বা তোমরা ভালো করে পড়ে নেবে। জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার সীমিত এবং পরিবেশ দূষণ ঘটায়, অন্যদিকে পরিবেশ বান্ধব শক্তির ভাণ্ডার অফুরন্ত, প্রচুর পরিমাণ, এটি পরিবেশ দূষণ ঘটায় না। তাই ক্রমবর্ধমান শক্তির চাহিদা মেটানোর জন্য আমরা পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার করতে হবে বা ব্যবহার করব। তাহলে জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার সীমিত, পরিবেশ দূষণ ঘটাবে। আর একটা হলো অপরপক্ষে পরিবেশ বান্ধব শক্তি বা অপ্রচলিত শক্তি এ ভাণ্ডার অফুরন্ত, যেমন সৌরশক্তির ভাণ্ডার কিন্তু অফুরন্ত, এগুলো পরিবেশ দূষণ ঘটাবে না। তাই ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য আমরা কিন্তু পরিবেশ বান্ধব শক্তির উৎসগুলো বেশি বেশি ব্যবহার করব। তারপরের প্রশ্ন, শক্তির চাহিদা দিনে দিনে বেড়ে চলছে কেন? এর 3টি কারণ লিখতে বলছে। 1 নম্বর পয়েন্ট হলো জনসংখ্যা বৃদ্ধি, অর্থাৎ দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে বেশি বেশি খাদ্য উৎপাদন, বাসস্থান নির্মাণ এগুলো করা হচ্ছে, এর জন্য বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হচ্ছে। নাম্বার 2 সেটা হলো নগরায়ন, অর্থাৎ নগরায়নের সঙ্গে
অর্থাৎ আমরা কি রাস্তা, অট্টালিকা, স্কুল, কলেজ প্রভৃতি তৈরি হচ্ছে, সেগুলোর জন্য আমরা কিন্তু শক্তির পরিমাণ বাড়ছে বা শক্তি বেশি পরিমাণ প্রয়োজন হচ্ছে। 3 নম্বর, যন্ত্র নির্ভর সভ্যতা, অর্থাৎ যখন সভ্যতার যন্ত্র নির্ভর হয়ে উঠেছে, অর্থাৎ আমাদের বাস, ট্রাম, মোটর গাড়ি, ট্রেন এগুলো মানে ব্যবহার করা হচ্ছে, এগুলো ব্যবহার করতে কিন্তু শক্তি লাগছে, তাহলে এগুলো কিন্তু শক্তির বৃদ্ধির অন্যতম কারণ, অর্থাৎ শক্তির চাহিদা বৃদ্ধির অন্যতম কারণ। তাই 3টে কারণ হলো, একটা হলো জনসংখ্যা বৃদ্ধি, 2 নম্বর হলো নগরায়ন, 3 নম্বর হলো যন্ত্র নির্ভর সভ্যতা। এগুলোর জন্য কিন্তু অফুরন্ত শক্তি আমাদের লাগছে। তারপরে কোনো চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু প্রকৃত নাম কি? মনে রাখতে হবে, চুম্বকের উত্তর মেরুর প্রকৃত নাম উত্তর সন্ধানী মেরু, এটা তোমার টেক্সটে অবশ্যই পেয়ে যাবে। আর চুম্বকের দক্ষিণ মেরুর প্রকৃত নাম দক্ষিণ সন্ধানী মেরু। তাহলে উত্তর মেরুর প্রকৃত নাম উত্তর সন্ধানী মেরু, দক্ষিণ মেরুর প্রকৃত নাম দক্ষিণ সন্ধানী মেরু। আচ্ছা, এরপরে বলা আছে এই দুই মেরুকে কোন কোন দিক, এই দুই মেরু কোন কোন দিক নির্দেশ করবে? মনে রাখতে হবে, উত্তর সন্ধানী মেরু উত্তর দিক নির্দেশ করবে, দক্ষিণ সন্ধানী মেরু দক্ষিণ দিক নির্দেশ করবে। তারপরে এর সঙ্গে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা দেওয়া আছে, অবাধে ঝুলন্ত চুম্বক কেন এইরূপ দিক নির্দেশ করে? মনে রাখতে হবে, পৃথিবী একটা নিজেই চুম্বক, এই চুম্বকত্বের প্রভাবেই আমরা সিদ্ধান্ত করতে পারি যে মানে কোন একটা চুম্বককে ঝুলিয়ে দিলে সে সবসময় উত্তর দক্ষিণ দিক বরাবর মুখ করে থাকবে। অর্থাৎ আমরা লিখবে এরমভাবে, পৃথিবী নিজেই একটি চুম্বক হওয়ায় ভূচুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এর প্রভাবে অবাধে ঝুলন্ত চুম্বকটির উত্তর সন্ধানী মেরু বা উত্তর মেরু ভূচুম্বকের উত্তর দিকে এবং চুম্বকটির দক্ষিণ সন্ধানী মেরু ভূচুম্বকের দক্ষিণ দিকে স্থির হয়ে থাকে, অর্থাৎ সেই জন্যই চুম্বকটা উত্তর দক্ষিণ মুখ করে থাকে। হয়ে গেল। এরপরে আমরা জীবন বিজ্ঞানের যে প্রশ্নগুলো করব, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটির নাম কি? এটা অবশ্যই পর্ব হবে, অপশান এ পর্ব। তারপরে পরাগধানীতে থাকে, পরাগধানীতে কি থাকে? এটা অবশ্যই আমরা লিখব, সেটা হলো পরাগ রেণু। কি লিখব? পরাগ রেণু। তারপরে মিতভেদী অঙ্কুরোদ্গমের 2টি উদাহরণ দিতে বলছে, এটা আমরা কি বলবো? কুমড়ো বলবো। এক হলো কুমড়ো আর 2 হলো তেঁতুল। তাহলে কুমড়োর বীজ এবং তেঁতুলের বীজ, এটা হলো এদের উদাহরণ। তাহলে মিতবর্তী অঙ্কুরোদ্গমের 2টি উদাহরণ হলো কুমড়ো এবং তেঁতুলের বীজ, এটা আমরা বীজ কথাটা লিখতে হবে। তাহলে কুমড়ো এবং তেঁতুলের বীজ আমরা বলবো। তারপরে আমরা চলে আসছি অভিশ্রবণ। অভিশ্রবণ কাকে বলে? মনে রাখতে হবে, বা আমরা এরমভাবে করে নেব, অভিশ্রবণ অর্থাৎ যে ভৌত পদ্ধতিতে অর্ধবেদ্য পর্দার মাধ্যমে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রাবকের অণুগুলি ছড়িয়ে পড়ে তাকে আমরা অভিশ্রবণ বলবো। তাহলে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, দ্রাবকের অণুগুলো ছড়িয়ে পড়বে এবং অর্ধবেদ্য পর্দার মাধ্যমে ঘটবে, সেই প্রক্রিয়াকে আমরা কি বলবো? অভিশ্রবণ বলবো। অথবা একটা প্রশ্ন আছে, পরাগযোগে 2টি সমস্যা। তাহলে পরাগযোগের সমস্যা কি? পরাগযোগের সমস্যা হচ্ছে পোকা মারার যে ওষুধ দেওয়া হচ্ছে এর ফলে পরাগ মিলন ঘটছে না, 1 নম্বর ওষুধ ব্যবহার করা হচ্ছে, এর ফলে পরাগযোগ হচ্ছে না বা পরাগ মিলন ঘটছে না। 2 নম্বর পয়েন্ট হলো নগরায়ন ঘটছে, তাই নগরায়ন ঘটার জন্য গাছপালা ধ্বংস করে দেওয়া হচ্ছে। 3 নম্বর পয়েন্ট হলো পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন ঘটছে। তাহলে বিশ্ব উষ্ণায়ন ঘটার জন্য তাহলে পরাগযোগের সমস্যা হচ্ছে। তাহলে পরাগযোগের 3টে সমস্যা, এক হলো যে পোকা মারার ওষুধ ব্যবহার করা হচ্ছে, 2 নম্বর পয়েন্ট হলো নগরায়ন সৃষ্টির জন্য গাছপালা ধ্বংস করে দেওয়া হচ্ছে, 3 নম্বর পয়েন্ট হলো যে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং ঘটছে, এগুলোর জন্য পরাগযোগ সে সমস্যা হচ্ছে। আজকে আমরা আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল HS এটা সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। যদি ভালো লাগে একটা লাইক করবে
এবং তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।